আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভ্লগ। তো আজকের ভ্লগ আমি একদম সকাল থেকে শুরু করছি। আমাদের এখানে জামাত ছিল সকাল 7টা থেকে। তো হাজব্যান্ড একদম রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিলেন। তো গতবার ঈদের মতো এবারও তাকে আমি বলেছিলাম যে মসজিদের ওখানে কিছু ভিডিও ক্লিপস যদি পারো তাহলে নিও। তারপর তিনি ভুলে গেছেন, এই জন্য নেওয়া হয়নি। তো তাকে নামাজের উদ্দেশ্যে বিদায় দিয়ে আমি আসলাম একটু মিষ্টি কিছু রান্না করতে। এবার আমাদের প্রত্যেকের শরীর এত বেশি খারাপ ছিল যা বলার বাহিরে। আমার তো ঠান্ডা এখনও আছে, তবে আগের থেকে বেটার। আর আমার আম্মুরও ওদিন কেন জানি একটু জ্বর আসছিল। তারপরে আরও বহুত কিচ্ছা কাহিনী আছে যেগুলো ধীরে ধীরে বলবো, যার জন্য আসলে কোনো কিছু করার ইচ্ছাই ছিল না। আর রোজার ঈদে তো আমার ভাই ভাবিরা আমার বাসায় আসে, কারণ ওই দিনই ওরা আবার ওদের শ্বশুরবাড়িতে চলে যায়, মানে আমার ভাই তার শ্বশুরবাড়িতে যান। এই জন্য সকালের দিকটা আমার এখানে এসে ঘুরে যান। তো ওই সময় তো একটু ঝাল ঝাল কিছু করাই লাগে, কারণ ওদের ঝাল পছন্দ। আর কোরবানির ঈদে তো ওরকমটা হয় না, কারণ আমার ভাইয়ের ওইদিকেও তো অনেক কাজ আছে। তো ওরা একেবারে ওদিকের কাজটা সব গুছিয়ে দেন। সন্ধ্যায় আমার বাসায় আসার কথা ছিল, এই জন্য ভাবলাম যে বাসায় তো কেউই নেই আর সবাই কাজেই থাকবে। এই জন্য মানে অত বেশি কিছু আর করিনি, ভাবলাম যে একটু হালকা পাতলা একটু মিষ্টি করে ফেলি, একটু সেমাই চড়িয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড তো খানইনি, তো তিনি বলেছেন যে একেবারে কোরবানির গোশত দিয়েই তিনি প্রথম মিলটা করবেন, যার জন্য তিনি সকাল থেকে একদম না খাওয়াই ছিলেন। তারপরও আমি একটু করে রাখলাম, যদি হঠাৎ করে তার খিদা লাগে বা সে যদি তার ডিসিশন চেঞ্জ করেন, এই জন্য একটু করে টোরে রাখলাম আর কি। তো এই সেমাই না আমি না রান্না করতেই পারি না। তা আমার হাজব্যান্ড আমাকে বলো, তুমি এত কিছু রান্না করতে পারো আর তুমি সেমাই রান্না করতে পারো না। মানে বললাম যে আমি কখনো এটা খাই না, রান্নাও করি না, এই জন্য মানে পারিও না। তো যাই হোক, এখানে অলমোস্ট গোশ কাটাকাটি প্রায় শেষ। তারপরে প্রথম রান্না করার জন্য কিছু পাঠিয়ে দিয়েছে। তো আমি আমার ভাগে শুধু এতটুকুনি রেখেছি, আর কিচ্ছু আমি রাখিনি, বাকি সব আমি দিয়ে দিয়েছি সবাইকে। কারণ গোশ আমি অত বেশি পছন্দ করি না, আর আমার হাজব্যান্ডকেও আমি অত বেশি খেতে দেই না, কারণ গরুর গোশ খেলে এমনি শরীর গরম হয়ে যায়, তারপরে ডাইজেশনের একটা ব্যাপার আছে। আর ফ্রিজে এত বেশি করে রেখে খেতেও ভালো লাগে না। দরকার হলে কিনে খাওয়া যাবে, কিন্তু ফ্রিজে স্টোর করে আসলে খাওয়া আমার কাছে একেবারেই ভালো লাগে না। আর ওদিকে আমার আম্মু গোশত সব আমাকে প্যাকেট করে দিচ্ছিলেন, আর এদিকে আমি পোলাও চড়িয়ে দিয়েছি, কারণ খেতে তো হবে দুপুরে ইনশাআল্লাহ। তো এই জন্য ভাবলাম একটু পোলাও করে ফেলি। তো আমার আম্মুর শরীর খারাপ, তারপরেও সে আমার এখানেই আছে, কারণ আমার একটু শরীর খারাপ ছিল, জন্য আম্মু আমার কাছে যে আসছে, আর আম্মুকে আমি যেতেই দেইনি। তো আম্মু আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে, কারণ ফ্রিজের কোনো ঠান্ডা যেন আমার না লাগে। এর আগেও বুয়াকে নিয়ে আম্মু ফ্রিজ ট্রিজ সব গুছিয়ে রেখেছিল, এরপর আজকেও এখন সব কিছু গুছিয়ে দিচ্ছে, মাংস টাংস। তারপর বাকি কিছু রাখা হয়েছে যে এগুলো রান্না করে ফেলবো। তো আম্মুই সব কিছু একদম রেডি করে দিচ্ছে, আমাকে তো গোশের কাছে আসাই লাগেনি একেবারে। এর মধ্যে হাজব্যান্ড ফোন দিয়ে বললেন যে গোশ সব কাটাকাটি হয়ে গেছে, তুমি কাকে কি দিবা না দিবা ওরকম তুমি এখন সব কিছু ভাগাভাগি করে ফেলো। তো এখন এখানে সব কিছু ভাগাভাগি করা আছে। এখানে আমার আম্মুর জন্য কিছু আছে, আমার জায়ের জন্য, এই পাশেরগুলো আমার শ্বশুরবাড়ি যাবে। তো যেহেতু আমি বেশি গোশ রাখিনি, তো ম্যাক্সিমাম গোশ ওখানে সব কিছু বিলিয়ে দেওয়া হয়েছে। তারপরে আরও 60 জন ফ্যামিলির মতো আছে যারা কোরবানি দেননি। তো একজন সেই দায়িত্ব নিয়েছে আমাদের কমিউনিটির ভেতরে, যে তিনি তাদের জন্য গোশ ডিস্ট্রিবিউট করবেন যারা আর কি কোরবানি দেননি। তো আমার হাজব্যান্ডকেও বলে রেখেছিলেন। তো আমার হাজব্যান্ড এখান থেকে বেশ কিছু গোশ তাদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন। তো আমার কথা ছিল এটাই যে যেহেতু আমি অত কিছু রাখি না, তো সবাইকে এগুলো মানে বেশি বেশি করে আর কি দিয়ে শেষ করে ফেলা আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না সব শেষ, এখানে আমরা খেতে বসছি আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। এরপরে আমার আম্মু আবার চলে গিয়েছিল আম্মুর বাসায়, কারণ আমার ভাই ওখানে সকাল থেকে একলা একলা সব কিছু করেছে, তো ওকেও তো একটু গুছিয়ে দেওয়া লাগে। তারপরে ভাইকে ওখানে সব কিছু গুছিয়ে দিয়ে তারপর ওদেরকে আবার নিয়ে আসছে। তা আমার ভাই তো ওয়েট লিফট করে না, এই জন্য মানে হঠাৎ করে কোরবানির গোশ এভাবে উঠা নামা করতে করতে ওজন নিতে নিতে ওর কোমরেও টান লেগেছে, যেভাবে আমার ভাবির কোমরে টান লেগেছিল। এখন বেচারা কোমরে বেল্ট পরে বসে আছে।
তো এই জন্য আমার আম্মু বললো যে ওদেরকেও নিয়ে আসি, কারণ আমার টেনশন হবে। তো দুইজনই অসুস্থ, আমার ভাবিও অসুস্থ, এখন আমার ভাইয়েরও একই অবস্থা, সমস্যা, এই জন্য ওদেরকে নিয়ে আসলাম, এই আর কি। তো এটা হচ্ছে তার পরদিনের ভ্লগ। প্রথম দিন না অত বেশি গোশ রান্না করিনি, কারণ মানে ভাবি আসবে কি আসবে না এই সমস্ত জিনিস নিয়ে আর কি একটু মানে ভাবলাম যে কেউ যদি না আসে তাহলে, আর আমাদেরও শরীর খারাপ, এর মধ্যে কারো বাসায় যাওয়াও হচ্ছে না, আবার কাউকে দাওয়াতও করা হয়নি, তো এতগুলো মাংস রান্না করে আর কী লাভ। তো মোটামুটি রান্না করেছিলাম। তো পরদিন আবার আর একটু গোশ চড়িয়ে দিলাম। তো আমার হেল্পারও ছুটিতে চলে গেছেন, তিনি আসবেন নাকি 15 তারিখের পরে, তো অনেক দিনের একটা গ্যাপ। তো এখন এই কয়দিনে আমার বাসা বাড়ি কীভাবে ক্লিন করব আমি জানি না, অন্য একটা মানুষ আমাকে একটু খুঁজতে হবে এই কয়দিনের জন্য আর কি। তো যাই হোক, রান্নাবান্না আর কি দেখাবো, ওই গরুই রান্না করা হয়েছিল। তারপরে সবাই খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে তারপরে এটা হচ্ছে বিকেলের ভ্লগ। তো বিকেলবেলা আমার হাজব্যান্ড একটু বাজারে যাবে বললেন, তাই আমি বললাম যে ঠিক আছে চলো আমিও যাই। তো বিকেলে নেমে দেখি যে এবার বৃষ্টি হচ্ছে, তারপরে হচ্ছে বাগির জন্য অপেক্ষা করে বাগিতে চড়ে একদম মেইন গেট পর্যন্ত আসলাম। তো আমাদের বাসা যেহেতু হচ্ছে একদম মেইন গেট থেকে অনেক ভেতরের দিকে, যার জন্য হেঁটে আসলে আসা যায় না অত, আর এই জন্য হচ্ছে এই বাগি সার্ভিসটা দেওয়া হয়ে থাকে একদম বাসা থেকে গেট পর্যন্ত, আবার গেট থেকে একদম বাসা পর্যন্ত আনা নেওয়ার জন্য আর এই বাগি সার্ভিসটা দেওয়া হয় আর কি। তো আমরা বাজারে আসছি, বাজারে এসে মাত্র একটা মুদি দোকানই খোলা পেয়েছি, তো একটু পেঁয়াজ আলু কিনে নিলাম। তারপরে আমার হাজব্যান্ড একটু আম কিনলেন। আমগুলো এত বেশি ভালো ছিল, হিমসাগর আম, এত সুন্দর গন্ধ, মাশাল্লাহ। মানে আমার ভাই এসে বলছে যেটা কি আম রে, এত সুন্দর ফ্লেভার আসছে। পরে আমি বললাম যেটা হিমসাগর আম, এবং এত বেশি ফ্রেশই ছিল, তো আর এত বেশি মিষ্টি ছিল বলার বাহিরে। আমি এতদিন মনে করতাম হাড়িভাঙা আমই বোধহয় সবচেয়ে বেস্ট আম, কিন্তু না, হিমসাগর আমও আসলে হাড়িভাঙাকে টক্কর দিতে পারবে, এত ভালো। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেলাম। তারপর কোনো মতে বৃষ্টি একটু কমার পর তারপর আমরা বের হলাম, বের হয়ে এখন আমাদের কমিউনিটির ভেতরে যে আরেকটা সুপার শপ আছে সেখানে একটু যাব, কারণ চায়ের সাথে একটু বিস্কিট টিস্কিট কিনবো, কারণ আমার ভাইয়ের ছেলে আমার ভাবি এর আবার চা দিয়ে একটু বিস্কিট খায়। তারপর আমার হাজব্যান্ড আবার বাহানা তুললেন, তিনি মুড়ি মাখা খাবেন, চানাচুর মুড়ি খাবেন এভাবে মেখে। তারপরে এগুলো তো বাসায় ছিল না, কারণ আমি এই সমস্ত জিনিস বাসায় তেমন একটা রাখি না, কারণ আমি নিজেও খাই না অত বেশি। তারপরে যাই হোক, এখান থেকে একটু কেনা হলো। তারপরে বাসায় এসে এগুলোকে আবার বানানো শুরু করলাম। তো মানে পুরুষ মানুষ বাসায় থাকলে এটা সেটা খালি বলতেই থাকে আর করে দিতেই হয়, এই যা আর কি। এনিওয়েজ, আমরা এখান থেকে বাজার টাজার সমস্ত কিছু কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ততক্ষণে বৃষ্টিও চলে গেছে। তো যাওয়ার পথে আবার বাগির জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে বাগিতে করেই গেলাম। তারপর আমি পুরো রাস্তার না ভিডিওটা করেছি, তো যেন আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের মানে রাস্তাটা কিন্তু অনেক বড়, দেখে কিন্তু মনে হয় যে ছোট, কিন্তু আসলে কিন্তু ভেতরে ভেতরে রাস্তা আছে অনেক বেশি। তো এত জিনিসপত্র হাতে নিয়ে কিন্তু আসলে হেঁটে হেঁটে বাসা পর্যন্ত যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এখনই আপনারা বুঝতে পারবেন যে রাস্তা কত বড়। আমি তো অনেক মানে স্পিড দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, বাট তারপরও আন্দাজ করা যাবে আশা করি। আমার হাজব্যান্ডকে আমি সবসময় বলি যে থার্সডেতে যেহেতু তোমার কোনো কাজ থাকে না, আমাদের মানে হাবর জবর কাজই থাকে, তো চলো আমরা একটু ড্রাইভিং স্কুলে আমরা ভর্তি হয়ে যাই, আমরা দুজন মিলে একটু ড্রাইভিং শিখি। কারণ এই যে ঈদের ছুটিতে ড্রাইভার তার বাড়িতে চলে গেছে এবং আমাদের পুরো বাসাতেই কাটতে হচ্ছে সময়। তো আমি যদি ড্রাইভিং জানতাম বা আমার হাজব্যান্ড যদি ড্রাইভিং জানতো, তাহলে আমরা দুজনে গাড়ি নিয়ে কোথাও বেরোতে পারতাম। যেমন অপুর হাজব্যান্ড মানে ড্রাইভিং জানেন, তো আপুদের কোনো টেনশনই থাকে না, যে ড্রাইভার যদি ছুটিতেও থাকে নো টেনশন, ভাইয়া নিজেই ড্রাইভ করে করে মানে বের হন, বেড়াতে যান। আমাদের সেই জিনিসটা একেবারেই হয় না। তো দেখা যায় যে ঈদ আসলে আমাদের ছুটি হাতে থাকলেও আমাদের ওটা কোনো কাজে আসে না, শুধু এই একটা কারণে। তো কি আর করা, আগে যেমন দেশের বাইরে চলে যেতাম ঈদের ছুটিতে, এখন তো আর দেশের বাইরে যাওয়া হয় না, প্রায় 5 বছরের মতো আমরা দেশের বাইরে যাই না। তো এই তো কি আর বলবো। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।